মেয়েরা শুনতে পাচ্ছ? মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? জি মিস, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমাদের ঈদের পরে আজকে তোমাদের সাথে ক্লাস, তাই না? জি মিস। আশা করি সবাই ভালো আছো। তোমাদের সবাইকে ঈদের শুভেচ্ছা। গত ক্লাসে আমরা অধ্যায় 5-এর পার্ট 2 পর্যন্ত কিছু অংশ আলোচনা করেছিলাম। আজকে আমরা সুনাগরিকের প্রতিবন্ধকতা দূরীকরণের উপায় নিয়ে আলোচনা করব। এটির আগে, এগুলো আলোচনার আগে আমরা যে বাড়ি কাজ দিয়েছিলাম কিছু তোমাদের প্রশ্ন, সেগুলো নিয়ে আগে একটু আলোচনা করব। তারপর এখানে আসবো, নতুন পড়ায় আসবো। সবাই একটু খেয়াল করো। এক থেকে এক প্রথম প্রশ্নটা দেওয়া হয়েছিল। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেখো, 1 নাম্বার কোশ্চেন আমাদের জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্ন দেওয়া হয়েছিল অধ্যায় 5-এ। বাড়ি কাজটা তোমরা একটু মিলিয়ে নাও। আমাদের পার্টিসিপেন্ট এখনো আমাদের ওরকম হয়নি। আসলে আমাদের ক্লাসটি আরো 5 মিনিট শিডিউল টাইমের আগে শুরু করেছি। যাক, আমি একটু ক্লাসের কিছু বিষয়বস্তু নিয়ে আগে একটু আলোচনা করে ফেলি, মানে লিখতে গিয়ে তোমাদের পরে সাথে। তোমরা একটু পৃষ্ঠা 46 বের করো। আত্মসংযম নাগরিককে কোন ধরনের অসৎ কাজ থেকে বিরত রাখে? কে বলতে পারবে? একটু বলতে পারবে তোমাদের মাঝে? আত্মসংযম নাগরিককে কোন ধরনের অসৎ কাজ থেকে বিরত রাখে? নেট সমস্যা করছে না? আত্মসংযম নাগরিককে অসৎ কাজ অসৎ কাজ কি কি? যেমন কে বলতে পারবে বলো তো? কি কি? দুর্নীতি। আসলে নেটে মনে হয় সমস্যা হচ্ছে। আমাদের যা মতো পাওয়া নিতে অত কষ্ট বলে কে পারা কথা স্বজনপ্রীতি। দুর্নীতি, স্বজনপ্রীতি, স্বার্থপরতা, পক্ষপাতিত্ব। স্বার্থপরতা, পক্ষপাতিত্ব, ইত্যাদি। অসৎ কাজ যেমন দুর্নীতি, স্বজনপ্রীতি, স্বার্থপরতা, পক্ষপাতিত্ব ইত্যাদি থেকে বিরত রাখে। থেকে বিরত রাখে।
জাকিয়া হুসাইন, শুনতে পাচ্ছ? জি মিস। বলো তো, বইটা সামনে রাখো, পৃষ্ঠা 46, বইটি সামনে রাখো। আমি প্রশ্ন বলেছি, আত্মসংযম নাগরিককে কোন ধরনের অসৎ কাজ থেকে বিরত রাখে? 2 নম্বরে অনুধাবনমূলক কোশ্চেন হলে আমরা প্রথম জ্ঞানমূলক এভাবে প্রথম প্যারায় লিখবো, তারপর দ্বিতীয় প্যারায়। আত্মসংযম নাগরিককে অসৎ কাজ যেমন দুর্নীতি, স্বজনপ্রীতি, স্বার্থপরতা, পক্ষপাতিত্ব ইত্যাদি থেকে বিরত রাখে। তারপর কি হবে বলো তো? বইটা সামনে রাখো। দেশ ও সমাজের বাড়ি কাজ করনি? দেশ ও সমাজের স্বার্থে, ঠিক আছে লিখো, দেশ ও সমাজের স্বার্থে কাজ করে পাশাপাশি কি নিয়ম মেনে চলতে অনুপ্রাণিত করে, কাজ করে নিয়ম মেনে চলে। অন্যায় কাজ ও দলীয় আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দলীয় স্বার্থ থেকে বিরত থাকে। স্বার্থ, মিস আসসালামু ওয়ালাইকুম আসসালাম। পরতা, দলীয় স্বার্থ মিস কি করতেছেন? স্বার্থপরতা থেকে, আমি গত ক্লাসের প্রশ্নগুলো একটু লিখে দিচ্ছি। স্বার্থপরতা থেকে বিরত থাকে। আচ্ছা, আমি শুরুতেই যাচ্ছি, অপেক্ষা করছিলাম। আমি আজকে একটু আগেই ক্লাসটা শুরু করেছি। ঠিক আছে, সবাই একটু খেয়াল করো। মোটামুটি আমাদের পার্টিসিপেন্ট 17 জন। আমাদের সময় হয়ে গেছে, আমরা এখন শুরু করতে পারি। গত ক্লাসে যে বাড়ি কাজ দিয়েছিলাম, কিছু প্রশ্ন তোমাদের জ্ঞান ও অনুধাবন, সেগুলো একটু মিলিয়ে নাও। আর যারা করনি তারা স্ক্রিনশট নিয়ে নাও, তারপর লিখে নিও। আমি তোমাদের প্রশ্নগুলো নমুনা উত্তর দিচ্ছি এজন্যই, শুধুমাত্র বোঝানোর জন্য। এরকম করে লিখতে হবে তা না, তোমরা তোমাদের মতো করেও লিখতে পারবে। দেখো আমাদের 1 নম্বর কোশ্চেনটা কি ছিল? আমাদের 1 নম্বর কোশ্চেনটা ছিল, দেশের প্রগতি ও ব্যর্থতা কিসের উপর নির্ভর করে? ঈশা, রোল 5, শুনতে পাচ্ছ? মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঈশা, শুনতে পাচ্ছ? আফরা বলো, আফরা শুনতে পাচ্ছ? মিস আসসালামু কি আলাইকুম। মিস শুনতে পাচ্ছি। আফরা বলো, 1 নম্বর কোশ্চেনটা পড়ো মা। মিস একটু দেখান কোশ্চেনটা। 3 নম্বরে তো। এক- 1, দেশের প্রগতি ও ব্যর্থতা কিসের উপর নির্ভর করে? উত্তর, দেশের প্রগতি ও ব্যর্থতা উভয়ই নির্ভর করে
সততা, দক্ষতা, দায়িত্ব ও কর্তব্য পালনের উপর। 2. রাষ্ট্রবিজ্ঞানীদের মতে একজন নাগরিককে সুনাগরিক হিসেবে পরিণত করতে হলে কয়টি গুণের অধিকারী হতে হবে? উত্তর: কেউ সুনাগরিক হয়ে জন্মগ্রহণ করে না, সুনাগরিকতা অর্জন করতে হয়। সুনাগরিকের কতগুলো গুণ বা বৈশিষ্ট্য রয়েছে, এগুলো অর্জনের মাধ্যমে নাগরিক সুনাগরিকে পরিণত হতে পারে। রাষ্ট্রবিজ্ঞানীদের মতে একজন নাগরিককে সুনাগরিক হিসেবে পরিণত করতে হলে 3টি মৌলিক গুণের অধিকারী হতে হবে, যেমন বুদ্ধি, আত্মসংযম ও বিবেক বিচার। আচ্ছা আফরা, ধন্যবাদ। একটু থামো মা। তাহলে আমি কিন্তু বারবার বলছি, তোমাদের নমুনা উত্তর দেখানোর কারণ একটি হচ্ছে তোমরা যেন লেখার নিয়মটা ঠিক রাখো। দেখো, এটা আমাদের 2 নম্বরের কোশ্চেন ছিল। তাহলে জ্ঞান এবং অনুধাবনমূলক প্রশ্নে প্রথম 2টি অংশে উত্তরটি হবে। প্রথম অংশে দেখো আমি লিখেছি এখানে, কেউ সুনাগরিক হয়ে জন্মগ্রহণ করে না, সুনাগরিকতা অর্জন করতে হয়। সুনাগরিকের কতগুলো গুণ বা বৈশিষ্ট্য রয়েছে। যেটা আমাদের প্রশ্ন বলেছে, রাষ্ট্রবিজ্ঞানীদের মতে একজন নাগরিককে সুনাগরিক হিসেবে পরিণত করতে হলে কয়টি গুণের অধিকারী হতে হবে? এগুলো অর্জনের মাধ্যমে নাগরিক তখনই সুনাগরিকে পরিণত হতে পারে। এই হচ্ছে আমাদের জ্ঞানমূলক। এখন অনুধাবন অংশে দেখো, পরের প্যারায় আসছে, রাষ্ট্রবিজ্ঞানীদের মতে একজন নাগরিককে সুনাগরিক হিসেবে পরিণত করতে হলে 3টি মৌলিক গুণের অধিকারী হতে হবে, যেমন বুদ্ধি, আত্মসংযম, বিবেক বিচার। আমরা যে লিখবো, আমাদের লেখার ধরনটা কিন্তু এভাবেই হতে হবে। 2টি অংশ, অনুধাবনমূলক প্রশ্ন উত্তর আমাদের 2টি অংশে লিখতে হবে। আমি আবারও বলছি, তোমরা কিন্তু নিয়মটা ঠিক রেখে লিখবে। ঠিক আছে, ধন্যবাদ। এখন আপনারা বলো, 3 নাম্বার কোশ্চেন বলো। রাষ্ট্রবিজ্ঞানীদের মতে সুনাগরিকের 3টি গুণাবলী কি? রাষ্ট্রবিজ্ঞানীদের মতে সুনাগরিকের 3টি গুণাবলী হলো বুদ্ধি, আত্মসংযম ও বিবেক বিচার। আচ্ছা দেখো, এখানে জ্ঞানমূলক প্রশ্ন ছিল 1 নম্বরে, তাহলে এটুকু আমাদের উত্তর। এখন দেখো অনুধাবন, আবার 4 নাম্বার কোশ্চেনটি বলো। মিস আসেনি তো? দেখতে পাচ্ছ না স্ক্রিনে? না মিস, 3 নাম্বার এখন আসছে। আচ্ছা, একটি সুনাগরিক কেন প্রয়োজন? উত্তর: একটি দেশের সুনাগরিক প্রিয় মাতৃভূমিকে বিশ্বের বুকে একটি উন্নত ও সমৃদ্ধশালী দেশ হিসেবে প্রতিষ্ঠা করতে সক্ষম হবে। তাই একটি দেশের সুনাগরিক প্রয়োজন। 1. বুদ্ধিমান নাগরিক, উপযুক্ত প্রতিনিধি নির্বাচন, দক্ষতার সাথে দেশ পরিচালনা, রাষ্ট্রের উন্নয়ন ও সফলতা সহ গুরুত্বপূর্ণ কাজে ভূমিকা রাখতে পারে। 2. অন্যায় কাজ ও দলীয় স্বার্থপরতা থেকে বিরত থাকে এবং রাষ্ট্রের সার্বিক মঙ্গলের জন্য কাজ সার্বিক করে। হবে, হ্যাঁ এটা হবে সার্বিক সার্বিক, হ্যাঁ। সার্বিক মঙ্গলের জন্য কাজ করে। তারপর মিস আসেনি তো? তিন। মিস এখন বেশি নিচে চলে গেছে। এখন দেখতে পাচ্ছ? জি মিস। 3. এছাড়া সমাজে বা রাষ্ট্রের কোনো সমস্যার সমাধান করতে হলে নাগরিককে তার বিবেক দিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। হ্যাঁ, ধন্যবাদ। তার মানে দেখো, একজন সুনাগরিক একটি দেশের জন্য কেন প্রয়োজন, তাহলে এই অংশটুকু আমাদের জ্ঞান। তারপর অনুধাবন হচ্ছে এটুকু। এভাবে আমরা উত্তরগুলো লিখবো। 5 নাম্বার কোশ্চেন বলো। 5. বুদ্ধিমত্তা অর্জনের সবচেয়ে বড় উপায় কি? উত্তর: বুদ্ধিমত্তা অর্জনের সবচেয়ে বড় উপায় হলো শিক্ষা লাভ করে জ্ঞান অর্জন করা। 6. একজন বুদ্ধিমান নাগরিকের ভূমিকা কি? উত্তর: বুদ্ধিমান নাগরিক যে কোনো দেশের জন্য একটি মূল্যবান সম্পদ। অতএব নাগরিককে যথার্থ শিক্ষায় শিক্ষিত হতে হবে। একজন বুদ্ধিমান নাগরিকের ভূমিকা।
একজন বুদ্ধিমান নাগরিক উপযুক্ত প্রতিনিধি নির্বাচন দক্ষতার সাথে দেশ পরিচালনা, রাষ্ট্রের উন্নয়ন ও সফলতা সহ গুরুত্বপূর্ণ কাজে ভূমিকা রাখতে পারে। আচ্ছা, আপনার ধন্যবাদ। একটু অপেক্ষা করো। যারা বাড়ির কাজটি করনি গত ক্লাসে তারা স্ক্রিনশট নিয়ে নাও, তারপরে লিখে নিও। এভাবেই লিখতে হবে তা না, আমি বারবার বলছি, আমি শুধু নমুনা উত্তর দিচ্ছি, তোমরা তোমাদের মতো করে লিখতে পারবে, কিন্তু অপ্রাসঙ্গিক কিছু লেখা যাবে না। 1 নাম্বার। 2 নাম্বার কথা, যারা বাড়ি কাজ করেছো যদি মনে করো কিছু অ্যাড করার প্রয়োজন তাহলে এখান থেকে কিছু অ্যাড করতে পারবে। ঠিক আছে, তারপর পড়ো 7 নাম্বার কোশ্চেন। 7. আত্মসংযম নাগরিককে কোন ধরনের অসৎ কাজ থেকে বিরত রাখে? উত্তর: আত্মসংযম নাগরিককে অসৎ কাজ যেমন দুর্নীতি, স্বজনপ্রীতি, স্বার্থপরতা, পক্ষপাতিত্ব ইত্যাদি থেকে বিরত রাখে। দেশ ও সমাজের স্বার্থ কাজ করে, নিয়ম মেনে চলে, অন্যায় কাজ ও দলীয় স্বার্থপরতা থেকে বিরত থাকে। আচ্ছা, ধন্যবাদ। এখন দেখো 8 নাম্বার কোশ্চেনটা কে বলতে পারবে? কোশ্চেনের উত্তর: একজন আত্মসংযম নাগরিকের ভূমিকা উল্লেখ করো। বলো তো, তোমাদের মধ্যে কে বলতে পারবে উত্তরটা? একজন আত্মসংযম নাগরিকের ভূমিকা উল্লেখ করো। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম, বলো। আনিকা মনিকা জয়েন হয়েছ? জি মিস। তোমরা কিন্তু বাড়ির কাজের খাতা দেখিয়েছো, তোমার বাড়ির কাজের খাতাটা সামনে আছে? মিস নানুদের বাসায়। ও আচ্ছা, কেউ বলতে পারবে তোমাদের মধ্যে এই উত্তরটা? একজন আত্মসংযম নাগরিকের ভূমিকা উল্লেখ করো। ঠিক আছে, লিখো। যারা লিখোনি তারা লিখে নাও। একজন একজন সুনাগরিককে আত্মসংযমী হতে হবে। হতে হবে। উল্লেখ করা হলো একজন আত্মসংযম নাগরিকের ভূমিকা উল্লেখ করা হলো দেশ ও সমাজের স্বার্থে কাজ করতে ও নিয়ম মেনে চলতে অনুপ্রাণিত করে। নিয়ম মেনে চলতে অনুপ্রাণিত করে। তোমাদের পরীক্ষা হলে ক্লাসে যে কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করছে সেগুলোর উপর ভিত্তি করে কিন্তু তোমাদের প্রশ্নগুলো হবে পরীক্ষার জন্য। যদি সরকার থেকে পরীক্ষা নেওয়ার নির্দেশনা দেয় তখন এর ভিত্তিতে আমরা যে ক্লাসগুলো নিচ্ছি সেটির ভিত্তিতেই কিন্তু প্রশ্ন হবে। এর জন্য প্রতিটি ক্লাসে যে প্রশ্নগুলো দিচ্ছি এবং পাশাপাশি উত্তরগুলো লিখে দিচ্ছি, তোমরা সেগুলো গুরুত্ব দিবে এবং বোঝার এবং শেখার চেষ্টা করবে। দেশ ও সমাজের স্বার্থে কাজ করে, নিয়ম মেনে চলতে অনুপ্রাণিত করে। আর কি অন্যায় কাজ, দলীয় স্বার্থপরতা থেকে কি করে বিরত থাকে। রাষ্ট্রের সার্বিক মঙ্গলের জন্য কাজ করে। রাষ্ট্রের সার্বিক মঙ্গলের জন্য কাজ করে। কাজ করে।
এই হচ্ছে আমাদের উত্তর। একজন আত্মসংযম নাগরিকের ভূমিকা উল্লেখ করো। প্রথম লিখবে একজন সুনাগরিককে আত্মসংযমী হতে হবে। একজন আত্মসংযম নাগরিকের ভূমিকা উল্লেখ করা হলো 1 নম্বর, দেশ ও সমাজের স্বার্থে কাজ করে, নিয়ম মেনে চলতে অনুপ্রাণিত করে। 2 নম্বর, রাষ্ট্রের সার্বিক মঙ্গলের জন্য কাজ করে। আফরা 9 নম্বর কোশ্চেনটার উত্তর বলো। ওকে ম্যাম। 9, বিবেক কি? উত্তর, বিবেক হলো সুনাগরিকের জাগ্রত শক্তি। 10, বিবেক বিচার বলতে কি বোঝায়? উত্তর, বিবেক বিচার বলতে বোঝায় ভালো মন্দের জ্ঞান, দায়িত্ব কর্তব্যের জ্ঞান। একজন নাগরিককে শুধু বুদ্ধিমান ও আত্মসংযমী হলেই চলবে না। যে কোনো কাজ সম্পন্ন করতে হলে তাকে ভাবতে হবে কাজটি ভালো না মন্দ। মন্দ কাজটি পরিহার করে ভালো কাজটি করতে হবে। এছাড়া সমাজ বা রাষ্ট্রের কোনো সমস্যার সমাধান করতে হলে নাগরিককে তার বিবেক দিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। বিবেক হলো সুনাগরিকের জাগ্রত শক্তি। অতএব নাগরিক নিজে বিবেকবান হবে, অন্যদেরও বিবেক বুদ্ধি সম্পন্ন হতে উৎসাহিত করবে। আচ্ছা, ধন্যবাদ। তাহলে আমরা যে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করলাম এতক্ষণ, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর যারা বাড়ি কাজটা করোনি স্ক্রিনশট নিয়ে নিয়েছো, পরবর্তীতে তোমরা খাতায় লিখে নিও। আমরা এখন আমাদের নতুন আলোচনাতে যাব আজকে ক্লাসে। এলিনা শামসুন, রোল 49, শুনতে পাচ্ছ? রোল 49। আফসানা ফাতেমা, রোল 60, শুনতে পাচ্ছ? জি মিস। হ্যাঁ, পড়ো। সুনাগরিকের প্রতিবন্ধকতা দূরীকরণের উপায় উপযুক্ত একটু জোরে বলতে শিক্ষা হবে গ্রহণ আফসানা, করে একটু জোরে বলো মা। উপযুক্ত শিক্ষা গ্রহণ করে দেশপ্রেমে উপযুক্ত হওয়া, সকল ধরনের অলসতা ও নির্লিপ্ততা পরিহার করে দেশ গঠনে অংশগ্রহণ করতে হবে। ব্যক্তির চেয়ে দেশকে বড় মনে করে ব্যক্তিগত স্বার্থ পরিত্যাগ করতে হবে। দলীয় মনোভাব পরিত্যাগ করে সর্বজনীন মনোভাব পোষণ করতে হবে। শুধু ধর্ম, বর্ণ, গোষ্ঠী ইত্যাদি ভেদে মানুষকে পৃথক না করে সকলের প্রতি সমাচরণের মনোভাব জাগ্রত করতে আচ্ছা, হবে। ধন্যবাদ আফসানা, ধন্যবাদ দম্ভিকতা তোমাকে। পরিহার করে আফসানা, তোমাকে ধন্যবাদ। ঠিক আছে। অনুশ্রী দাস, অনুশ্রী দাস পূজা, রোল 39, শুনতে পাচ্ছ? অনুশ্রী, Yes, ma'am. হ্যাঁ মা বলো, 5 নাম্বার থেকে বলো। দাম্ভিকতা পরিহার করে সকলের জন্য কল্যাণকর মতামতের উপর গুরুত্ব প্রদান করতে হবে। একজন মানুষও যদি কল্যাণকর মতামত প্রদান করে, সংখ্যাগরিষ্ঠতার জোরে তার মতামতকে স্তম্ভ করা যাবে না। 6, অর্থনৈতিক অনগ্রসরতা দূর করে সকলের জন্য সমমর্যাদাপূর্ণ পরিবেশ সৃষ্টি করতে হবে। আচ্ছা, ধন্যবাদ। সবাই একটু খেয়াল করো, সুনাগরিকের প্রতিবন্ধকতা দূরীকরণের উপায়। ধরো উদ্দীপক দেওয়া হলো, উদ্দীপকে কিছু সমস্যা তুলে ধরা হলো, যে সুনাগরিকের যে গুণাবলীগুলো আছে সেইগুলো ওই উদ্দীপকে কি প্রভাব মানে বিপরীত দিকে যাবে, উদ্দীপকটা এমন ভাবে লেখা হলো। তারপর কোশ্চেনটা হলো গ নাম্বার কোশ্চেন, যে সুনাগরিকের যে প্রতিবন্ধকতা গুলো আছে সেগুলো দূরীকরণের উপায় উল্লেখ করো। যদি এরকম হয় গ নম্বরে, তখন এখান থেকে তোমরা এই উত্তরটা নিতে পারবে। খেয়াল করো আমাদের সুনাগরিকের যে প্রতিবন্ধকতা রয়েছে সেগুলো কিভাবে দূরীকরণ সম্ভব। প্রথমতই আসো, উপযুক্ত শিক্ষা গ্রহণ করে দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে। আমরা যে শিক্ষা গ্রহণ করছি, আমরা এই শিক্ষা গ্রহণের মধ্যে অবশ্যই আমাদের দেশপ্রেমের প্রতি উদ্বুদ্ধ হতে হবে, অর্থাৎ আমাদের ভিতর দেশপ্রেম থাকতে হবে। সকল ধরনের অলসতা ও নির্লিপ্ততা পরিহার করে দেশ গঠনে অংশগ্রহণ করতে হবে।
ব্যক্তির চেয়ে দেশকে বড় মনে করে ব্যক্তিগত স্বার্থ পরিত্যাগ করতে হবে। দলীয় মনোভাব পরিত্যাগ করে সর্বজনীন মনোভাব পোষণ করতে হবে। অর্থাৎ দলীয় মনোভাব মানে যেটাকে বলা হচ্ছে স্বজনপ্রীতি, সেটা কি করতে হবে? পরিহার করে সবার কথা সর্বজনীন মনোভাব পোষণ করতে হবে। মানে এমন কিছু করতে হবে যেটা সবার জন্য মঙ্গলজনক। এক শ্রেণীর জন্য চিন্তা করে সিদ্ধান্ত নেওয়া যাবে না। শুধু ধর্ম, বর্ণ, গোষ্ঠী ইত্যাদি ভেদে মানুষকে পৃথক না করে সকলের প্রতি সম আচরণের মনোভাব জাগ্রত করতে হবে। একটা দেশে বিভিন্ন ধর্মের, বর্ণের, বিভিন্ন গোষ্ঠীর মানুষ বাস করে, তাহলে এইসব বর্ণ, ধর্ম এবং গোষ্ঠীর মানুষকে আলাদা করা যাবে না। সবাইকে সমানভাবে একই শ্রেণীতে রেখে এমনভাবে সিদ্ধান্ত নিতে হবে যেন সবাই একজনকে অসম্মান করে আরেকজনকে মানে প্রাধান্য দিতে হবে, এরকম যেন না হয়। দাম্ভিকতা পরিহার করে সকলের জন্য কল্যাণকর মতামতের উপর গুরুত্ব প্রদান করতে হবে। একজন মানুষও যদি কল্যাণকর মতামত প্রদান করে, সংখ্যাগরিষ্ঠতার জোরে তার মতামতকে স্তব্ধ করা যাবে না। একজন যদি ভালো কথা বলে, আরো 10 জন সেটাকে চাপিয়ে দিয়ে সেটাকে খারাপের দিকে নিতে পারবে না। মানে খারাপটাকে প্রতিষ্ঠিত করতে করা যেন না হয়, সেটা করতে হবে। তাহলে সুনাগরিকের প্রতিবন্ধকতা দূর হবে। অর্থনৈতিক অনগ্রসরতা দূর করে সকলের জন্য সমমর্যাদাপূর্ণ পরিবেশ সৃষ্টি করতে হবে। এত সুন্দর আমাদের এই দূরীকরণের উপায়গুলো যদি হয়, তাহলে সত্যি প্রত্যেকটা দেশ সুন্দর হবে, প্রত্যেকটা রাষ্ট্র সুন্দর হবে, এবং প্রত্যেকটা রাষ্ট্রে এরকম সুন্দর মানে সুনাগরিকের যে গুণাবলীগুলো আছে সেগুলো কি হবে? প্রত্যেকটা নাগরিকই সুনাগরিক হয়ে গড়ে উঠবে। যদি এই দূরীকরণের উপায়গুলো যদি বাস্তবে ঘটে, তাহলেই সম্ভব। সুশিক্ষা ও স্বশিক্ষায় শিক্ষিত নাগরিক সকল ধরনের প্রতিবন্ধকতা দূর করতে সক্ষম। আমি তোমাদেরকে ক্লাসে বলি শিক্ষা দুই ধরনের, একটি হচ্ছে সুশিক্ষা আর একটি হচ্ছে কুশিক্ষা। আমরা সুশিক্ষা গ্রহণ করবো শুধুমাত্র গোল্ডেন এ প্লাস এরকমের মধ্যে সীমাবদ্ধ থাকবে না আমাদের পড়াশোনা। আমরা একজন ভালো মানুষ হব, এটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য শিক্ষার মাধ্যমে। সুনাগরিকতা অর্জনের প্রতিবন্ধকতা সম্পর্কে চিন্তা করো। যখন ভালো কিছু কাজ করতে গেলে কি ধরনের প্রতিবন্ধকতা আসে একজন সুনাগরিককে? প্রত্যেকে নিজ নিজ খাতায় লেখো, একটি পোস্টের ব্যাপারে পয়েন্ট করে লিখে শ্রেণীকক্ষে ঝুলিয়ে দাও। আসলে আমাদের যদি স্কুল খোলা থাকতো তাহলে আমরা পোস্টের ব্যাপারে এই কাজগুলো করতে পারতাম। যেহেতু আমাদের স্কুল বন্ধ, যদি তোমরা নিজেরা পারো বাসায় করার চেষ্টা করো, আর না পারলে তো কিছুই করার নেই। তবে তোমরা যদি করো তাহলে তোমাদের নিজেদেরই ভালো লাগবে। জাকিয়া আহমেদ, রোল 18, শুনতে পাচ্ছ? জি মিস। হ্যাঁ বলো, পার্ট 3 বলো। পার্ট 3, বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে সুনাগরিকের গুরুত্ব। একটি উন্নয়নশীল দেশ হিসাবে বাংলাদেশ বিভিন্ন ধরনের আর্থ-সামাজিক সমস্যা রয়েছে। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো নিরক্ষরতা, বেকারত্ব, দারিদ্র্য, দুর্বল অর্থনীতি ও আইন শৃঙ্খলা পরিস্থিতির দুর্নীতি। অধিক মিস তারপরে কি বলো। অধিক জনসংখ্যা ইত্যাদি। প্রতিযোগিতামূলক বর্তমান বিশ্বে বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করতে হলে এ সকল সমস্যার সমাধান অপরিহার্য। কিন্তু সরকারের একার পক্ষে এসব সমস্যার সমাধান করা সম্ভব নয়। এজন্য নাগরিকদের সক্রিয় ভূমিকা পালন করতে হবে। সুশাসন প্রতিষ্ঠা করার জন্য দেশের জনগোষ্ঠীকে দক্ষ ও সুনাগরিক হিসাবে গড়ে তুলতে হবে। একমাত্র সুনাগরিকের পক্ষেই দেশের এসব আর্থসামাজিক সমস্যার সুষ্ঠু সমাধানে যথাযথ ভূমিকা পালন করা সম্ভব। আমরা জানি সুনাগরিকের রয়েছে 3টি প্রধান গুণ: বুদ্ধি, আত্মসংযম এবং বিবেক বিচার। সুনাগরিকের রাষ্ট্রীয় সমস্যা সমাধানের জন্য উপযোগী ও দক্ষ হয়, কারণ সুনাগরিক সহজেই আর্থসামাজিক সমস্যাগুলো বুঝতে পারে এবং তাদের বুদ্ধিমত্তা, দক্ষতা, বিবেক বিচারবোধ ইত্যাদির সাহায্যে এসব সমস্যা সমাধানে নাগরিকের প্রত্যাশিত ভূমিকা ও দায়িত্ব পালন করতে পারে। অতএব সুনাগরিক দেশের মূল্যবান সম্পদ। সুনাগরিক বিভিন্ন সমস্যা ও প্রতিবন্ধকতা
দূরীকরণের মাধ্যমে সমাজ ও সরকারকে সঠিক পথে পরিচালিত, আত্মনির্ভরশীল ও একটি উন্নত দেশ হিসেবে প্রতিষ্ঠা করতে পারে। আচ্ছা, ধন্যবাদ। মিস কাজ করব। না, ধন্যবাদ তোমাকে। আসলে যেহেতু আমাদের স্কুল বন্ধ, এই কাজগুলো এখন তোমাদেরকে আপাতত করানো হচ্ছে না। যদি স্কুল খুলে তখন আমরা এই কাজগুলো করব। তাহলে আমরা এখান থেকে কি জানতে পারলাম? আমরা জানতে পারলাম সুনাগরিকের গুরুত্ব একটি আর্থসামাজিক উন্নয়নে আমাদের দেশের জন্য কি উন্নয়নশীল দেশে বাংলাদেশে বিভিন্ন ধরনের আর্থসামাজিক অনেক সমস্যা রয়েছে। সমস্যাগুলো আমরা জানলাম। ও নিরক্ষরতা, বেকারত্ব, দারিদ্র, দুর্বল অর্থনীতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি, অধিক জনসংখ্যা, এগুলো। প্রতিযোগিতামূলক বর্তমান বিশ্বে বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করতে হলে আমাদের কি এই সমস্যাগুলোর সমাধান খুবই প্রয়োজন, সমাধান করা। কিন্তু সরকারের পক্ষে যে কোনো কাজ, সরকার একার পক্ষে আসলে এইসব সমস্যা সমাধান করা সম্ভব নয়। এই জন্য সক্রিয়ভাবে নাগরিকদের ভূমিকায় রয়েছে। সুশাসন প্রতিষ্ঠা করার জন্য এদেশের জনগোষ্ঠীকে কি করতে হবে? দক্ষ সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। দেখো, এখন আমরা যে পরিস্থিতিতে ভুগছি বর্তমানে, একটা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির উপর আমরা যাচ্ছি। প্রায় ১.৫ বছর হয়ে যাচ্ছে। গত বছর মার্চের ১৭ তারিখ থেকে আমাদের দেশে লকডাউন যে শুরু হলো, দেখো মার্চের এখানে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, মানে এটা অগাস্ট। চিন্তা করো, আমরা যদি একটু নিয়ম মানি প্রত্যেক নাগরিক, তাহলে কিন্তু আমাদেরই মঙ্গল হবে। আমরা এখনো স্বাস্থ্যবিধি মেনে চলি না। প্রয়োজন ছাড়া আমরা অনেকেই বাড়ির বাইরে বের হই। একজন নাগরিকের মানে সরকারের একার পক্ষে কিন্তু আসলে সম্ভব না। আমরা যদি প্রত্যেকটা নাগরিক যদি সহযোগিতা করি এবং একটি রাষ্ট্রে যে নিয়মগুলো আছে সেগুলো যদি মেনে চলি, তাহলে কিন্তু যে কোনো সমস্যার সমাধান করা সম্ভব। আমরা সবাই কিন্তু দেখতে পাচ্ছি যে এখনো অনেকে নিয়ম মানছে না, এবং আইনানুগভাবে যারা দায়িত্বপ্রাপ্ত তাদেরও অনেক কষ্ট হচ্ছে আমাদের জন্য। যাই হোক, দেখো, একমাত্র সুনাগরিকের পক্ষে দেশে এইসব আর্থসামাজিক সমস্যার সুষ্ঠু সমাধানে যথাযথ ভূমিকা পালন করা সম্ভব। আমরা যে সমস্যাগুলো চিহ্নিত করেছি সেই সমস্যাগুলো শুধুমাত্র সরকারের পক্ষে না, একজন সুনাগরিকের পক্ষে সেগুলো সমাধান করা সম্ভব। আমরা জেনেছি সুনাগরিকের রাষ্ট্রবিজ্ঞানীদের মতে একজন সুনাগরিকের ৩টি গুণের অধিকারী। একটি হচ্ছে বুদ্ধি, আত্মসংযম এবং বিবেক বিচার। সুনাগরিকের রাষ্ট্রীয় সমস্যা সমাধানের জন্য উপযোগী ও দক্ষ হয় একজন সুনাগরিক, এবং এই সমস্যাগুলো বুঝতে পারে এবং বুদ্ধিমত্তা, দক্ষতা, বিবেক বিচার বোধ দিয়ে এই সমস্যাগুলো সমাধান করতে পারে। শুধু সমাধান করে না, এবং যেটা প্রত্যাশিত করছে সেই প্রত্যাশিত ভূমিকা, দায়িত্ব পালন করতে পারে একজন সুনাগরিক। তা এজন্য কি বলা হচ্ছে বারবার, একজন সুনাগরিক দেশের মূল্যবান সম্পদ। জান্নাতুল বুশরা নতুন স্টুডেন্ট আমাদের। ম্যাম হ্যাঁ, বলো। ম্যাম ম্যাম বলো আমি মা। 9 নম্বর পর্যন্ত স্ক্রিনশট নিতে পেরেছি, আর 10 নম্বর পর্যন্ত নিতে পারিনি, নেট প্রবলেম ছিল। ম্যাম একটু দেখাবেন, আমি স্ক্রিনশট নিয়ে ফেলি তাড়াতাড়ি। ঠিক আছে মা, আমি এই 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 স্লাইডটা শেষ করি, আমি তারপর ওইখানে যাব। ওকে ম্যাম। নাইলা সুলাইমান, রোল 8, শুনতে পাচ্ছ? জি মিস। পড়ো মা। জি মিস। জি মিস। পাঠ 4 এখান থেকে পড়বো। হ্যাঁ, পাঠ 4। জি মিস। পাঠ 4, নাগরিকের অধিকার অর্জন ও দায়িত্ব পালন। বিশ্বের সব দেশের নাগরিক রাষ্ট্রের কাছ থেকে বিভিন্ন ধরনের অধিকার ভোগ করে। বিনিময়ে নাগরিককে রাষ্ট্রের প্রতি কিছু দায়িত্ব ও কর্তব্য পালন করতে হয়। আমরা বাংলাদেশের নাগরিক। জন্মসূত্রে আমরা এই নাগরিকত্ব অর্জন করেছি। নাগরিক হিসেবে ভালোভাবে বেঁচে থাকার জন্য আমরাও সরকারের কাছ থেকে বিভিন্ন ধরনের সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার ভোগ করি এবং বিভিন্ন ধরনের সুযোগ গ্রহণ করি। আরো পড়বো। হ্যাঁ, পড়ো। নাগরিকদের অধিকার। বাংলাদেশের সরকার পরিচালনার দলিল বাংলাদেশের সংবিধান এই অধিকারগুলো উল্লেখ করা আছে। এগুলোকে বলা হয় নাগরিকের মৌলিক অধিকার।
সংক্ষেপে আমাদের মৌলিক অধিকারগুলো হলো: 1. জীবন ধারণের অধিকার, 2. সম্পত্তির অধিকার, 3. চলাফেরার অধিকার, 4. ধর্মচর্চার অধিকার, 5. চুক্তি করার অধিকার, 6. চিন্তা ও বিবেকের অধিকার, 7. সংবাদপত্রের স্বাধীনতা, 8. সভা সমিতির অধিকার, 9. পরিবার গঠনের অধিকার, 10. সংস্কৃতি ও ভাষার অধিকার, 11. কর্মলাভের অধিকার, 12. স্বাস্থ্য ও শিক্ষা লাভের অধিকার, শিক্ষা লাভ করার অধিকার, 13. আইন মেনে চলার অধিকার, 14. অর্থনৈতিক ও সামাজিক সুবিচার পাওয়ার অধিকার, 15. স্বাধীন মতামত প্রকাশের অধিকার, 16. রাষ্ট্র পরিসরে জনপ্রতিনিধি নির্বাচনের অধিকার ইত্যাদি। ধন্যবাদ। ঠিক আছে, আজকে আমরা এইটুকু আলোচনা করেছি। এর ভিতরে তোমাদের বাড়ির কাজটা একটু অন্যরকম করে দিব আজকে। নরমালি আমি তোমাদের প্রশ্ন লিখে দেই, এবার এটা হবে না। এবার হবে বাড়ির কাজ। সবাই একটু লিখে নাও। বাড়ির কাজ হবে আজকে যে ক্লাসে আলোচনা করেছি সেটার উপর। জ্ঞানমূলক। জ্ঞানমূলক প্রশ্ন তৈরি ও সমাধান, তৈরি ও উত্তর। দশটি তোমাদের বাড়ির কাজ, 10টি জ্ঞানমূলক প্রশ্ন তৈরি করবে এবং উত্তর। সবাই বুঝতে পেরেছো বাড়ির কাজ? নেক্সট ক্লাসে বাড়ি জি মিস। সবাই এটা পাঠিয়ে দিবে। বাড়ির কাজ 10টি জ্ঞানমূলক প্রশ্ন তৈরি করে নিজেরাই উত্তর লিখবে। আচ্ছা, কে যেন বলছিল কত নাম্বার স্ক্রিনশটটা নেওয়া বাকি আছে? ম্যাম 9 নম্বর পর্যন্ত নিতে পেরেছি। আচ্ছা, 10 নম্বরটা। ঠিক আছে, 10 নম্বরটা নাও। জি ম্যাম, নিয়েছি। সবার আজকের প্রশ্ন নিয়ে, মানে আজকে যে আমরা আলোচনা করেছি, কার কোনো প্রশ্ন আছে? মেয়েরা, মিস বাড়ির কাজটা কোথায় সাবমিট করব? আমাদের যে গ্রুপ আছে সেই গ্রুপে। ম্যাম কি গ্রুপ? আমাদের যে বিডিজিএস যে বইটি আছে সেই বইটির ছবি পাবা আর টিবিএম লেখা। আফরার সাথে যোগাযোগ করো, আফরা তোমাদেরকে জয়েন করে নেবে। আফরা মা, জি মিস। যারা এখনো জয়েন হয়নি গ্রুপে, তুমি একটু মা জয়েন করে নিও ওদেরকে। ওকে, সবাই আমাকে একটু তোমাদের ফেসবুক আইডিটা দিয়ে দিও ফোন দিয়ে। এখনো যারা জয়েন হয়নি গ্রুপে তারা একটু জয়েন হয়ে নাও আপনার সহযোগিতায়। ঠিক আছে, ধন্যবাদ। আর কার কোনো কোশ্চেন আছে আজকের আলোচনা নিয়ে? ম্যাম আজকে কি 2.1 থেকে শুরু হয়েছে না পাঠ পড়ানো? আচ্ছা শুনো, আমি নিজেও একটু কনফিউজ ছিলাম। আমাদের কি আমরা গত ক্লাসে কি ওই 2.1 আগ পর্যন্ত কি করেছিলাম? আজকে আমরা 2.2 থেকে শুরু করেছি পাঠ। আফরা, গত ক্লাসে কি আমরা 2.1 নিয়ে আলোচনা করেছি না? জি মিস। আমাদের আজকে আলোচনা 2.2 থেকে তো হওয়ার কথা জি নাকি? মিস, আমারও তো মনে হয় এটাই।